এক আকাশচুম্বী আক্রোশের চিৎকারে দুজনেরই কাঁচা ঘুম এক নিমিষেই ভেঙে গেল। আয়াত ধড়ফড় করে চোখ মেলতেই তার শরীর হিম হয়ে এলো। চারপাশের পরিস্থিতি বোঝার আগেই সে আবিষ্কার করলো সে আরভানের প্রশস্ত বুকের সাথে প্রায় লেপ্টে আছে। আরভানের একটি শক্তিশালী হাত এখনো আয়াতের কোমরের ওপরে অবচেতনে আগলে রাখা। ভোরের আবছা আলোয় এই দৃশ্যটা যে কোনো দম্পতির জন্য মধুর হতে পারত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আয়াতের কাছে তা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। দরজার সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে ফেটে পড়ছে। আয়াত বিদ্যুৎ বেগে আরভানের থেকে দূরে সরে গেল। আরভানের চোখে মুখেও এক ধরনের অস্বস্তি আর বিরক্তি ফুটে উঠল। শাহরিয়ার যেন এক ক্ষুধার্ত নেকড়ের মতো গর্জে উঠল। সে ঝড়ের বেগে ঘরে ঢুকে আরভানের কলার চেপে ধরল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আরভানের গালে পরপর দুটো শক্তিশালী ঘুষি বসিয়ে দিল। আরভানের জ্বরের ঘোরে শরীর ছেড়ে দিয়েছিল, তাই আকস্মিক এই পাশবিক আক্রমণে নিজেকে সামলাতে পারেনি। সে বিছানায় ছিটকে পড়ল। ওই, তুই আমার জান পাখিরকে ছোঁয়ার সাহস পেলি কোথায়? আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। শাহরিয়ারের চিৎকারে পুরো বাড়িতেই যেন প্রতিধ্বনিত হলো। সে এবার খুনি দৃষ্টিতে আয়াতের দিকে ফিরল। এক লাফে এগিয়ে গিয়ে সে আয়াতের গলা টিপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল এবং উন্মাদের মতো বলতে শুরু করলো, এই জান পাখি, তোর ঘরে এই লোকটা কি করছে? হ্যাঁ, কথা বল। তোর ঘরে আমি ছাড়া অন্য কেউ কিভাবে ঢুকতে পারে? তুই কি বিদেশি সাদা চামড়া দেখে গলে গিয়ে কাল রাতেই সব বিলিয়ে দিলি? আমি তোকে ভালোবাসলাম আর তুই এই লম্পটটার শয্যাশয়ী হলি? শাহারিয়ার উন্মাদের মতো হাতের কাছে পাওয়া ড্রেসিং টেবিলের ফুলদানি আর কোনায় থাকা আয়নায় সজোরে আছড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। তার পৈশাচিক চিৎকারে পুরো ঘর যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। শাহরিয়ার পুনরায় আয়াতের দিকে হাত বাড়াতেই আরভান তার হাতটা সজোরে ধরে মুষড়ে দিল। নিজের শারীরিক অসুস্থতা ছাপিয়ে এক অদ্ভুত জিদ আরভানের চোখে ফুটে উঠল। সে শাহরিয়ারের গলা টিপে ধরে সজোরে দেওয়ালে আটকে দিল এবং তার ডান হাতটি পিঠমোড়া করে এমনভাবে চেপে দিল যে শাহরিয়ার যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। আরভানের রক্তবর্ণ চোখের শীতল চাহনি দেখে শাহরিয়ারের উগ্রতা মুহূর্তেই দমে গেল। আয়াতের দুই চোখ ভরা আতঙ্ক। সে স্তম্ভিত হয়ে দুই পুরুষের এই ভয়াবহ তাণ্ডব লীলা দেখে যাচ্ছে। সে শুধু তার মানবিকতার খাতিরে এই অসুস্থ লোকটাকে সেবা করতে এসেছিল, কিন্তু পরিস্থিতি যে এমন নোংরা রূপ নেবে তা সে ভাবতেও পারেনি। এমন শব্দ আর চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই সেখানে ছুটে এলো। আফজাল চৌধুরী লাঠি হাতে দরজায় এসে দাঁড়ালেন। সবার চোখে মুখে চরম বিস্ময়। শাহরিয়ার দাদাজানকে দেখে আরো বেশি নাটকে আর্তনাদ শুরু করলো। দাদাজান, দেখুন আপনার আদরের বিদেশি নাতির কাণ্ড। এই লোকটা কাল ডিভোর্স পেপারে সই নিয়েছে আর আজ রাতের আয়াতের সাথে একই বিছানায় রাত কাটিয়েছে। ও এটাকে অস্ট্রেলিয়া মনে করেছে। এই মুহূর্তে এই লম্পটটাকে বাড়ি থেকে বের করে দিন। আফজাল চৌধুরী পাথরের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, তার তীক্ষ্ণ নজর আরভানের ওপর। আয়াত মাথা নিচু করে থরথর করে কাঁপছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। লজ্জায় অপমানে তার ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যেতে। এর মাঝে ঘটে গেল এক বীভৎস কাণ্ড। আরভান মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের একটা খণ্ড কুড়িয়ে নিয়ে শাহরিয়ারের হাতের তালুতে জোরে ঢুকিয়ে দিল। শাহরিয়ার বীভৎস চিৎকার দিয়ে মেঝের ওপরে বসে পড়ল। বাড়ির সকলে ভিমরি খেল। নাজমা বেগম তার ছেলের এই অবস্থা দেখে আর্তনাদ করে ছুটে এলেন। আরভানের চোখে তখন কোনো অনুশোচনা নেই, আছে শুধু আদিম এক হিংস্রতা। আরভানের এমন আচরণে আফজাল চৌধুরী একটু বিচলিত হলেন না। তিনি শান্ত কিন্তু কঠিন গলায় শাহরিয়ারের উদ্দেশ্যে বলেন, তোমার বাবা মা তোমাকে একটা জানোয়ার বানিয়েছে, সেটা অনেক আগেই আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তবে তোমার এই জানোয়ার সত্তাটা বশ করার জন্য আপাতত এমন একজনেরই প্রয়োজন ছিল যে দয়া মায়া চেনে না। আফজাল চৌধুরী এবার
আয়াতের দিকে ফিরলেন। আয়াত ভয়ে আড়ষ্ট হয়ে দাদাজানের দিকে তাকালো। আফজাল চৌধুরী কঠিন স্বরে প্রশ্ন করল, আয়াত, কাল তুমি ডিভোর্স পেপারে সই করলে। যে মানুষটা তোমাকে স্ত্রী বলে মানলো না, তোমাদের বিয়েটাকে পুতুল খেলা বলল, তাকে তুমি নিজের ঘরে নিয়ে আসলে কিভাবে? আয়াত কাপা গলায় বলল, দাদাজান, বিশ্বাস করুন, উনি কাল রাতে করিডোরে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলেন। ওনার প্রচন্ড জ্বর ছিল। ওনার অবস্থা দেখে আমি কোনো কিছু না ভেবেই ওনাকে এখানে নিয়ে এসেছিলাম ঔষধ দিতে। বিশ্বাস করুন দাদাজান। আয়াতের কথা শেষ হওয়ার আগেই আফজাল চৌধুরী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। তার চোখে মুখে এক কঠোর কাঠিন্য। তিনি গম্ভীর গলায় ধমক দিয়ে বলেন, চুপ করো আয়াত, অনেক হয়েছে। আর একটা শব্দও তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। দাদাজানের এমন শাসনের আয়াতের কান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। এই বাড়িতে আফজাল চৌধুরীর সামনে কেউ আয়াতের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। এমনকি তিনি নিজেও কখনো তাকে কড়া কথা বলেননি। অথচ আজ সবার সামনে দাদাজানের এই বজ্র কঠিন শাসন আয়াতকে বিদীর্ণ করে দিচ্ছে। আরভান এতক্ষণ শান্ত হয়ে এই পরিবারের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখছিল। তার চোখে এখন চরম অবজ্ঞা আর বিতৃষ্ণা। সে নিজের ঠোঁটের কোণ কেটে বেরিয়ে আসা রক্তটুকু হাত দিয়ে মুছে নিল। এক ঝটকায় নিজের ধুলোবালি মাখা পোশাক ঠিক করে সে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। আফজাল চৌধুরী তীক্ষ্ণ গলায় গর্জে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ আরভান? আরভান এবার ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত নিস্পৃহ গলায় বলল, দাদাজান, আপনাদের এই থার্ড ক্লাস ফ্যামিলি ড্রামা দেখার মতো রুচি বা সময় কোনোটাই আমার নেই। আই হ্যাভ এ ফ্লাইট টু ক্যাচ। আজ রাতেই আমাকে মেলবোর্নে ফিরতে হবে। আফজাল চৌধুরী আরো এক ধাপ এগিয়ে এসে বলেন, একটা মেয়ের সাথে এক ঘরে রাত্রি যাপন করে তাকে অপবাদের মুখে দাঁড় করিয়ে তুমি দায় ছেড়ে চলে যাবে? এত সহজ? দাদাজানের মুখে এমন কথা শুনে আয়াতের মনে হলো পৃথিবীটা যদি এখনই দুভাগ হয়ে যেত, তবে সে তার লজ্জার পাহাড় নিয়ে মাটির নিচে তলিয়ে যেতে পারত। আরভানের তাচ্ছিল্যের হাসি হাসলো, রাত কাটিয়েছি মানে? দাদাজান, এই মেয়ে আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তার রুমে থেকে নিয়ে এসেছে। আর আমি এখানে স্বেচ্ছায় আসিনি। আর রাত কাটানোর কথা বলছেন? ওর মতো একটা সুযোগ সন্ধানী মেয়ের সাথে আরভান চৌধুরী রাত কাটায় না। শি ইজ নট হ্যাভেন মাই টাইপ। আয়াত জলভরা চোখে আরভানের দিকে তাকালো। এই লোকটা দেখতে মানুষের মতো হলেও এর ভেতরটা যে এতটা বিষাক্ত হতে পারে তা সে কল্পনাও করেনি। যে মানুষটির জন্য সে কাল সারা রাত নির্ঘুম থেকে জলপট্টি দিয়েছে, সেবা করেছে, অথচ সে আজ সবার সামনে তার চরিত্র নিয়ে এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করছে। আরভানের দৃষ্টি মুহূর্তের জন্য আয়াতের ওপর পড়তে থেমে গেল। আয়াতের ওই বিষাদ-মাখা চোখের মায়া তাকে বিদ্ধ করলেও সে দ্রুত চোখ সরিয়ে নিল। সে জানে এই মায়ায় যদি একবার সে দগ্ধ হয়, তবে এই মেয়েকে সে নিজের থেকে আলাদা করতে পারবে না। জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে। যার ফলে তার অন্ধকার জীবনের সাথে জড়িয়ে এই মেয়েটির জীবনকেও সে ধ্বংস করে ফেলবে। তাই নিজেকে নিষ্ঠুর প্রমাণ করাই এখন তার একমাত্র অস্ত্র। ঠিক তখনই ছোট চাচা আমজাদ চৌধুরী রেগে আরভানের দিকে এগিয়ে গেলেন। মুখ সামলে কথা বলো আরভান। বিদেশে বড় হয়েছ বলে কি সব নীতি নৈতিকতা ধুয়ে মুছে গেছে? বাড়ির বড়দের সামনে একটা মেয়ের সম্পর্কে এ কেমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছো? আরভান চোখটা বন্ধ করে একটু সময় নিল, যেন নিজের ভেতর উথলে ওঠা কোনো এক প্রবল ঝড়কে সামলানোর চেষ্টা করছে। বাহ, এই মেয়েটা অন্যায় করতে পারবে আর আমি সত্যিটা বললে দোষ? আপনারা তো নিজেরাই শুনলেন, শাহরিয়ার একটু আগেও বলল সে নাকি এই রুমে যখন তখন আসে। দিস ইজ হার প্রফেশন মেবি, ছেলেদের ঘরে ডেকে আনা। তা না হলে পারমিশন ছাড়া এই ইডিয়েটটা ওর রুমে ঢোকার সাহস পায় কিভাবে? এখানে চরিত্র বলে কিছু অবশিষ্ট আছে কি? আয়াত এবার দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেছে। সে শুধু অপলক দৃষ্টিতে লোকটার বিষাক্ত ঠোঁট দুটোর দিকে তাকিয়ে রইল।
মানুষের প্রতি ঘৃণা যে এতটা গভীর হতে পারে তা সে আজ প্রথম অনুভব করল। আফজাল চৌধুরী লাঠি ঠুকে চিৎকার করে উঠলেন, আর একটা কথাও না আরভান। তুমি কি করলে আর কি করলো সে, সেই সব এখন গৌণ। যেহেতু তুমি এই বাড়িতে থাকা অবস্থায় তোমার স্ত্রীর সাথে এক রাত এক ঘরে কাটিয়েছ, তাই তোমাকে আয়াতকে স্ত্রী হিসাবেই মেনে নিতে হবে এবং তাকে তোমার সাথে করেই নিয়ে যেতে হবে। যদি তোমার শরীরে আমার রক্ত থেকে থাকে, তবে আমার এই সিদ্ধান্ত থেকে নড়চড় হবে না। আরভান তিক্ত হাসল। আপনিও তবে আপনার সুযোগ সন্ধানী ছেলের রূপ ধরেছেন বেশ। এই অভিশপ্ত রক্তের ধারাটাই বোধহয় এমন। শাহরিয়ার তখন এক হাত দিয়ে নিজের রক্তাক্ত তালু চেপে ধরে আর্তনাদ করে উঠল, দাদা যান, এইসব কি বলছেন? আয়াত কেন ওর সাথে যাবে? ও রাতে আরভানের সাথে থাকলেও আমার কোনো সমস্যা নেই। আমি এখনো আয়াতকে বিয়ে করতে রাজি আছি। আফজাল চৌধুরী শাহরিয়ারের দিকে ফিরে অবজ্ঞার সাথে বললেন, আয়াতের জন্য তোমাকে ভাবতে হবে না শাহরিয়ার। ওর স্বামী এখনো জীবিত। তিনি শেহজাদিকে ডেকে বলেন, শেহজাদি, আরভানের ঘর থেকে ডিভোর্স পেপারটা নিয়ে এসো। আরভান বাধা দিতে চাইলেও কিন্তু দাদাজানের চোখের আগুনের সামনে সে দমে গেল। শেহজাদি কাগজটা নিয়ে এলো। আফজাল চৌধুরী সবার সামনে সেই ডিভোর্স পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। তিনি গম্ভীর গলায় ঘোষণা করলেন, আয়াতের পাসপোর্ট আর মালপত্র গোছাও। আরভান, নতুন করে টিকিট কাটো। আজ রাতেই তোমরা দুজন একসাথে রওনা হবে। এটাই আমার শেষ কথা। আরভান একবার আয়াতের দিকে শীতল দৃষ্টি ফেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। সে চেয়েছিল আয়াতকে এই বাড়ি থেকে মুক্ত করে দিতে, কিন্তু পরিস্থিতির ফেরে সে নিজেই এখন তার জালে আটকা পড়ে গেল। শাহরিয়ার রাগে পাগলের মতো চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাজমা বেগম মুখ কুঁচকে বিড়বিড় করলেন, নির্লজ্জ মেয়ে, বড়লোক ছেলে দেখে সোজা ঘরে তুলে নিল। সবাই চলে গেলে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আয়াত মেঝের দিকে তাকিয়ে পাথর হয়ে বসে আছে। পারভিন সুলতানা এসে আয়াতের মাথায় হাত রাখলেন। তিনি দেখলেন আয়াতের চোখে কোনো পানি নেই। মানুষ বারবার আঘাত পেতে পেতে যেমন পাথরের মতো হয়ে যায়, আয়াত যেন ঠিক তেমনটাই হয়ে গেছে। তার চোখে শুধু এখন আকাশচুম্বী ঘৃণা। আয়াত অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমি এই নোংরা সম্পর্কটা থেকে মুক্তি চাই ছোট মা। ওই লোক একটা দুমুখ সাপ। ওর চোখ এক কথা বলে, মুখ অন্য কথা বলে। আমি ওই জঘন্য নোংরা লোকটার সাথে কিছুতেই যাব না, যে আমাকে সবার সামনে চরিত্রহীন বলে অপমান করতে পারে। তাকে আমি স্বামী হিসাবে মানি না। আমি তাকে ঘৃণা করি, চরম ঘৃণা করি। আফজাল চৌধুরী নিজের ঘরের দরজার কাছে এসে থমকালেন। আরভান বিছানায় বসে এক মনে হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। শাহরিয়ারকে আঘাত করার সময় কাচের ঘর্ষণে তার নিজের হাতও বেশ কেটে গিয়েছিল। আফজাল চৌধুরী বোধহয় জানতেন আরভান এখানেই আসবে। তিনি নিশ্চুপে দরজা ভিজিয়ে দিয়ে শান্ত গলায় বলেন, মানতেই হচ্ছে আরভান, তুমি একজন দারুণ অভিনেতা। মেয়েটার চরিত্রের ওপরে কলঙ্ক লেপন করে অবশেষে নিজের আসল নাটকটা বন্ধ করে সামনে আসলে তাহলে। আরভান ব্যান্ডেজ তার দাঁত দিয়ে টেনে টাইট করে বাঁধল। তার চোখে সেই চিরচেনা ঔদাসীনতা। সে স্থির কণ্ঠে জবাব দিল, বাধ্য হলাম দাদাজান। ভেবেছিলাম ওকে একটা সুন্দর আর মুক্ত জীবন দিয়ে যাব, কিন্তু আপনি আমার সকল প্রচেষ্টা একেবারে ব্যর্থ করে দিয়েছেন। আজ প্রমাণ করে দিলেন আপনি সত্যি আরশাদ চৌধুরীর পিতা। এত বছর ধরে যে মেয়েটাকে নিজের আমানত বলে আগলে রাখলেন, আজ তার জীবনটাই নষ্ট করতে কেন উঠে পড়ে লেগেছেন? কেন জেনে শুনে তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন? এমন একজন মানুষের সাথে তাকে জড়িয়ে দিতে চাচ্ছেন যার না আছে ভবিষ্যৎ আর না আছে বেঁচে থাকার নিশ্চয়তা। সে নিজের জীবনের শেষ দিনগুলো গুনতে ব্যস্ত। তার গলায় এই মেয়েটাকে ঝুলিয়ে দিয়ে আপনি কি সুখ পাবেন? কি চান আপনি? আফজাল চৌধুরী সোফায় বসে ধীর স্থির ভাবে বললেন, আমি তো অনেক কিছুই চাই আরভান। যেমন আমি তোমার বেঁচে থাকার একটা কারণ দেখতে চাই।
ঠিক তেমনই আয়াতকে দিতে চায় লড়াই করার মতো শক্ত এক টুকরো জমিন, আর তার জন্য ওর তোমাকে প্রয়োজন। আমি জানতে চাইবো না ওই বিদেশি মেয়েটাকে, কিংবা কেন তুমি দীর্ঘ 12 বছরে একবারও আসনি। কারণ তোমার জন্য এই দেশে আসাটা যে খুব একটা সহজ ছিল না, তা তোমাকে দেখার পরে এখন আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আমি মনে করি তুমি নিজের একতরফা সিদ্ধান্ত কারোর উপরে চাপিয়ে দিতে পারো না। আয়াতেরও জানার অধিকার আছে কেন তুমি তাকে ডিভোর্স দিতে এতটা মরিয়া। যদি তোমার সবটুকু সত্য জানার পরে ও নিজে তোমাকে ডিভোর্স দেয়, তবে সেটা ন্যায় হবে, অন্যথায় তা হবে ঘোরতর অন্যায়। আরভান তাচ্ছিল্যের সুরে বলল, কে বলছে ন্যায় অন্যায়ের কথা? যে ব্যক্তি আমানত আমানত করে জব করে একটা মেয়েকে তারই স্বামীর লম্পট কাজিনের সাথে বিয়ে দিতে চায়, সেই মানুষটাই কিনা আজ ন্যায়ের জ্ঞান দিচ্ছে। আমি সেই রাতে না আসলে তো তারা এখন সো কল্ড ম্যারিড কাপল হতো। আফজাল চৌধুরী অপরাধীর স্বরে বলেন, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু গ্রামের একটা মেয়ে এখনো 18 পার হয়নি, আর তার স্বামী যদি নিরুদ্দেশ থাকে, তখন সেই মেয়েটার ওপর দিয়ে কি কি সামাজিক বিপর্যয় যায় তা বোঝার ক্ষমতা তোমার নেই আরভান। আমি চেয়েছিলাম অন্তত চোখের সামনে ও নিরাপদে থাকুক। আরভান দাদাজানের চোখের দিকে তাকিয়ে বলল, হুম, দাদাজান, সত্যিটা স্বীকার করুন, এটা ভুল না। আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করেছেন মাত্র। বিয়ে দেওয়ার হলে কোনো যোগ্য ছেলেকে দেখে দিয়ে দিতে পারতেন, আপনার ওই লম্পট নাতির সাথে নয়, যার চোখের মণিতে সবসময় পৈশাচিক লালসা চিকচিক করে। আফজাল চৌধুরী বিষণ্ণ গলায় বললেন, তুমি ভুল বুঝছো আরভান। আফজাল চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেলে আরভানের দিকে তাকালেন। আরভান বলে চলল, আপনার কি মনে হয় না যে মেয়ে প্রথম যেই দিন আমার জীবনে এসেছিল, তখনই আমি আমার জীবনের শেষ অবশিষ্ট ভালোবাসাটুকু হারিয়ে ফেলেছি? যাকে আমি এক বিন্দু হলেও ঘৃণা করি, তাকে আমি ভালোবেসে আগলে নেব, এটা ভাবলেন কি করে? আফজাল চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ঘৃণা করো? নাকি জোর করে ঘৃণা করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছ? তুমি যদি ঘৃণাই করো, তবে সেই দিন রাতে শাহরিয়ারের ওপর অতর্কিত আক্রমণ কেন করলে? আজই বা কেন ওকে রক্তাক্ত করলে? আমি জানি না তোমার গত 12 বছরের জীবন কেমন কেটেছে, তবে তোমার চোখ দেখেই বুঝতে পারছি তোমার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আমি তোমাকে আয়াতকে ভালোবাসতে বলবো না, সেটা তোমাদের জীবনের ব্যাপার, কিন্তু আমি মনে করি একটা সত্য তোমার জানা উচিত। তিনি থামলেন। আয়াতের বাবা-মা দুর্ঘটনায় মারা যাননি। তাদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি সেই ঘটনার একমাত্র সাক্ষীকেও খাবারের বিষ মিশিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আয়াতের জীবনও তোমার জীবনের চেয়েও খুব একটা নিরাপদ নয় আরভান। আমার আয়ু ফুরিয়ে এসেছে। আমি মরলে এই নেকড়েদের হাত থেকে আয়াতকে কে বাঁচাবে? আয়াত এখনো জানে না ওর জীবনের ওপর কত বড় ঝুঁকি ঝুলছে। আমি চাই ও সত্যের মোকাবেলা করুক, নিজেকে কঠোর করুক। আয়াত একজন লয়ের স্টুডেন্ট, ওকে নিজের হয়ে লড়তে হবে, আর তার জন্য আমার তোমাকে লাগবে। আরভান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল, তারপর বিদ্রূপের সুরে বলল, যে মানুষটা ভালোবাসার সংজ্ঞাই ভুলে গেছে, তাকে আপনি ভালোবাসার লোভ দেখাচ্ছেন দাদাজান? যদি সে একবার আমার জীবনে প্রবেশ করে এবং তার এই মায়াজালের কারণে আমি তাকে নিজের কাছে বন্দি করে ফেলি, তবে কিন্তু আমার থেকে তার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। তখন আমার পা ধরে কেঁদেও সে মুক্তি পাবে না, এমনকি আপনার মিনতিতেও না। ওর মুক্তি হবে একমাত্র আমার মৃত্যুতে। আফজাল চৌধুরী আরভানের কাঁধে হাত রাখলেন। আমি জানি জীবনের তিক্ত অভিজ্ঞতায় তোমার বাঁচার ইচ্ছা নেই আরভান, তাই তোমার বাঁচার ইচ্ছাকে তোমার উপরেই চাপিয়ে দিতে আমি বাধ্য হচ্ছি। যদি ওই নিরীহ মেয়েটার নিষ্পাপ মুখটা দেখে তোমার মনে বেঁচে থাকার ন্যূনতম তৃষ্ণা জাগে, তবেই আমার সার্থকতা। আমার বিশ্বাস আয়াতই তোমার অন্ধকার জীবনের শেষ প্রদীপ হতে পারে। আরভান তার হাতটা সরিয়ে নিয়ে হিম শীতল গলায় বলল, আপনি ভুল জানেন দাদাজান।
যার জন্মদাত্রী মা আর জন্মদাতা বাবা তাকে কোনোদিন ভালোবাসতে পারেনি, তাকে আপনার আদরের নাত বউ কখনোই ভালোবাসবে না। সে আমার বাঁচার কারণ হবে কিনা জানি না, হয়তো, তবে হয়তো সে আমার মরার কারণ হবে। কথাটি শেষ করেই আরভান বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আফজাল চৌধুরী শূন্য চোখে ঘরের দেওয়ালে টানানো স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালেন, এ কেমন দোটানায় রেখে গেলে আমাকে! তোমাকে কথা দিয়েছিলাম ওদের সম্পর্কটাকে টিকিয়ে রাখবো। তোমারও কি এখনো মনে হচ্ছে আমি ভুল করছি? এই দুটো ক্ষত বিক্ষত প্রাণকে টিকিয়ে রাখতে যে এদের একে অপরকে প্রয়োজন। আয়াত যেদিন আরভানের জীবনের চরম সত্যটা জানবে, আমার বিশ্বাস সেই দিন সে এক মুহূর্তের জন্যেও আরভানকে নিজের চোখের আড়াল হতে দিবে না। কিন্তু সেই দিন হয়তো ও পুরোপুরি ভেঙে পড়বে। কিন্তু আমার কিছু করার নেই। আমি চাই ওরা নিজেদের জীবন নিজেরাই খুঁজে নিক। একদিন ওরা ঠিকই বুঝতে পারবে ওরা একে অপরের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর সেই দিন তারা বুঝবে কেন আজ আমি এতটা নিষ্ঠুর আর স্বার্থপর হয়েছিলাম। গাড়ি থামান। আয়াতের তীক্ষ্ণ চিৎকারে আরভানের কানে পৌঁছালেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে অত্যন্ত নিপুণভাবে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফোনে কথা বলছে। আয়াতের দিকে ভুরু কুঁচকে একবার তাকিয়ে আবারও সামনের রাস্তার দিকে নজর দিল। ফোনে কাউকে অত্যন্ত শীতল গলায় নির্দেশ দিচ্ছে সে, তোর আসার প্রয়োজন নেই, শুধু টাইমলি গাড়ি পাঠিয়ে দিস, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বলছি না গাড়ি থামান, কথা কি কানে যাচ্ছে না আপনার? আয়াত এবার আরো জোরে চেঁচিয়ে উঠল। তার কণ্ঠস্বরে এক ধরনের জেদি আর তীব্র ঘৃণা মিশ্রিত। আরভান ফোনটা রেখে প্রচন্ড বিরক্ত নিয়ে আয়াতের দিকে তাকালো। মাঝ রাস্তায় তোমার ড্রামা দেখার ইচ্ছে আমার নেই। সকাল থেকে অনেক নাটক সয়েছি, জাস্ট শ্যাট আপ অ্যান্ড সিট কোয়াইটলি। আয়াত দাঁতে দাঁত চেপে বলল, আর যাতে আপনাকে আমার ড্রামা দেখতে না হয় সেই জন্যই বলছি গাড়িটা থামান। আপনার মতো একজন জঘন্য আর নিষ্ঠুর মানুষের সাথে এক মুহূর্ত থাকা আমার জন্য দম বন্ধ করা যন্ত্রণার। নিজের আভিজাত্য জাহির করার জন্য দাদাজানের সামনে আমার চরিত্র নিয়ে যে নোংরা খেলা আপনি খেলেছেন, তারপর আপনার পাশে বসে থাকা মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। আমার ওপর আপনার কোনো অধিকার নেই। আমি এখনই নেমে যাব। আরভান নিস্পৃহ গলায় জবাব দিল, ভুল জানো আয়াত। আইনি এবং ধর্মীয় সব দিক থেকেই তোমার ওপর আমার পূর্ণ অধিকার আছে। আর নেমে কোথায় যাবে? এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়ে থাকা আর নিজের বিপদ ডেকে আনা একই কথা। দাদাজান তোমাকে আমার সাথে পাঠিয়েছেন মানে তুমি এখন আমার রেসপন্সিবিলিটি। সো চুপচাপ বসে থাকো। আয়াত এবার আরো তেতে উঠল। একজন চরিত্রহীন সুযোগ সন্ধানী মেয়ে যে আপনার টাইপেরই না, তার পাশে বসে থাকাটা তো আপনার জন্য চরম লজ্জাজনক হওয়ার কথা। এই লজ্জায় তো আপনার মরে যাওয়া উচিত। আরভান ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে তুলল। স্টিয়ারিং এ আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল, মরার শখ আমার বহুদিনের আয়াত, কিন্তু আফসোস মৃত্যু হয়তো তোমার মতোই আমাকে ঘৃণা করে, তাই খুব একটা কাছে ঘেঁষে না। তবে আপাতত আমার মরা বা না মরা নিয়ে তোমাকে খুব একটা বিচলিত হতে হবে না। মৃত্যুর জন্য আমি সবসময়ই প্রস্তুত, কিন্তু তোমাকে সেই বিলাসিতা বা মুক্তি দেওয়ার ইচ্ছে আপাতত আমার নেই। মেলবোর্নে পৌঁছানো পর্যন্ত আমার এই বিষাক্ত সহচর্যটুকু তোমাকে মুখ বুজে সহ্য করতে হবে, কারণ মাঝপথে কাউকে হারিয়ে যাওয়ার সুযোগ দেওয়া আমার স্বভাবে নেই। আরভানের এমন নির্লিপ্ত আর অপ্রত্যাশিত উত্তর আয়াত মোটেও আশা করেনি। সে ভেবেছিল আরভান হয়তো রেগে গিয়ে কিছু একটা বলবে, কিন্তু এই শীতলতা তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিল। আরভান পুনরায় প্রশ্ন করল, গাড়ি থামিয়ে কার কাছে যাবে তুমি? তোমার তো ওই সো কল্ড বয়ফ্রেন্ড শাহরিয়ারের কাছে? বারবার নিজের চরিত্রের উপরে এমন কুরুচিপূর্ণ অপবাদ আসাতে আয়াতের মনে হলো কেউ তার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দিল। অপমানে তার শরীর রি রি করে উঠল। সে রাগে কাঁপতে কাঁপতে বলল,
আপনার চিন্তা ভাবনাটা এতটাই নোংরা যে আপনার সাথে তর্ক করাটাও রুচির পরিপন্থী। আপনার আভিজাত্যের আড়ালে যে এত কুৎসিত একটা মন লুকিয়ে আছে সেটা জানলে আমি কাল আপনাকে মরতে দেখলেও এগিয়ে যেতাম না। পানিতে ডুবে কিংবা জ্বরে মরে গেলেও না। হ্যাঁ, শাহরিয়ার ভাইয়ার কাছেই যাচ্ছি। সে আর যাই হোক আপনার মতো দুমুখ সাপ নয়। আয়াতের মুখে শাহরিয়ারের প্রশংসা শুনে আরভান এবার সজোরে ব্রেক কষল। টায়ারের তীব্র ঘর্ষণে রাস্তা কেঁপে উঠল। আকস্মিক গাড়িটা থেমে যাওয়ায় আয়াত নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ড্যাশবোর্ডের কোণায় সজোরে মাথা ঠোকায়। যন্ত্রণায় তার কপাল কুঁচকে যায়। হাত দিয়ে কপালটা চেপে ধরে সে ব্যথায় কুঁকড়ে উঠল। আরভান অত্যন্ত রুক্ষ গলায় তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? কি বললে তুমি? জাস্ট আর একবার বলো। আয়াতের কপালের যন্ত্রণা আর আরভানের কথা কোনোটাই পাত্তা দিল না। সে কোনো কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পেছনের ট্রাঙ্ক থেকে নিজের ট্রলিটা নামিয়ে টেনে রাস্তায় রাখা শুরু করলো। আরভানের পৌরুষে এবার বেশ আঘাত লাগলো। এই প্রথম কোনো মেয়ে তার অবাধ্য হলো এবং তাকে এইভাবে তুচ্ছ জ্ঞান করলো। সে তো চায়নি আয়াতকে নিজের অন্ধকার জীবনের সাথে জড়াতে, কিন্তু পরিস্থিতি ফেরে তারা এখন এক সূত্রে বাঁধা। এত প্রচেষ্টাও যেন যখন সব ব্যর্থ হলো, তবে এখন আর কিছুই করার নেই। আর তার এই ক্ষণিকের দুনিয়ায় আয়াতকে তার সঙ্গী হতেই হবে, হোক তা বাধ্য হয়ে। আরভান গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে গিয়ে আয়াতের হাতটা সজোরে ধরে ফেলল। গাড়িতে ওঠো আয়াত, কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। আয়াত হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে চিৎকার করে উঠল, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? হাত ছাড়ুন। হাত যখন ধরেছি তখন ছাড়ার জন্য ধরিনি। আরভানের গলার স্বর এখন বরফের মতো শীতল। আপনি তো একটা গিরগিটির চেয়েও খারাপ। ক্ষণে ক্ষণে রূপ বদলান, তবে আপনার এই মায়াবী রূপে অন্তত আয়াত মোর্শেদ গলছে না। আয়াত, জেদ ছাড়ো, গাড়িতে চলো, যা কথা পরে হবে। এখানে রাস্তার মাঝখানে থাকাটা মোটেও সেফ না। আয়াত দাঁত কিরমির করে বলল, আপনার পাশে থাকার চেয়ে নরকও আমার জন্য সেফ জায়গা। হাত ছাড়ুন বলছি। আয়াত আর আরভানের মাঝে এক প্রকার ধস্তাধস্তি শুরু হলো। আকস্মিক হাত ছোটাতে গিয়ে আয়াত সজোরে আরভানের গালে একটা চড় বসিয়ে দিল। চড়ের শব্দে পুরো নিস্তব্ধ রাস্তাটা যেন স্তব্ধ হয়ে গেল। আয়াত কাঁপছে, তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে কম্পিত গলায় বলল, আমার ব্যক্তিগত জীবন আর আমার সত্তা দুটো থেকেই শত হাত দূরে থাকুন। আপনার ওই নোংরা আভিজাত্যের স্পর্শ দিয়ে আমাকে আর অপবিত্র করার চেষ্টা করবেন না। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার আগে নিজের পরিণতির কথা 10 বার ভেবে নেবেন। পুরো পরিবেশটা নিথর হয়ে গেল। আয়াত নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নিজের কাজের জন্য, যদিও তাতে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আরভান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার গালে আয়াতের 5 আঙ্গুল স্পষ্ট হয়ে উঠেছে। আরভান যন্ত্রণাকাতর এক টুকরো হাসি হাসল, তবে সেই হাসিতে বিদ্রূপের চেয়ে বিষাদ ছিল প্রখর। সে বিড়বিড় করে বলল, তুমি তো এলিনা চৌধুরীকেও দেখোনি আয়াত? তাহলে তার মতো এমন নিষ্ঠুরতা কোথায় পেলে? তুমিও ঠিক তাই করলে। যে হাত দিয়ে কাল রাতে আমার ব্যথিত বুকে সেবা দিয়েছিলে, সেই হাত দিয়েই আজ গালে চড় মারলে। আয়াত কোনো কথা বলল না। তার মনে তার মানে এলিনা চৌধুরীর পরিচয় নিয়ে ক্ষণিকের কৌতূহল জাগলেও সে তার নিজের ভেতরে চেপে রাখল। ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে সে সামনের রাস্তার দিকে পা বাড়ালো। আরভান আর ঝুঁকি নিতে চাইল না। সে ড্যাশবোর্ড থেকে একটি ছোট্ট ক্লোরোফর্ম স্প্রে করে শান্ত গলায় ডাকলো, আয়াত। আয়াত চরম বিরক্তি নিয়ে পেছনে ফিরল। সে চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? কি চান আপনি? সকাল পর্যন্ত যে আপনার চোখে চরিত্রহীন সুযোগ সন্ধানী মেয়ে ছিল, যাকে ডিভোর্স দিতে আপনি মরিয়া ছিলেন, এখন তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এত তোড়জোড় কেন? শুধু দাদাজানের কথায়? নাকি অস্ট্রেলিয়া নিয়ে গিয়ে আমাকে পাচার করে দেওয়ার কোনো ফোন দিয়ে এঁটেছেন?
আয়াতের জ্বলন্ত প্রশ্নে কোনো উত্তর আরভান দিল না। সে শুধু এক মুহূর্তের জন্য আয়াতের চোখের দিকে গভীর এক দৃষ্টিতে তাকালো, তারপর সরাসরি তার নাকে মুখে স্প্রে করে দিল। আয়াত কিছু বোঝার আগেই চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। সে জ্ঞান হারিয়ে আরভানের প্রশস্ত বুকে ঢলে পড়ল। আরভান তাকে পরম মমতায় নিজের শক্ত বাহু ডোরে আগলে নিল। আয়াতের এলোমেলো লম্বা চুলগুলো কানের পিছে গুজে দিল। আয়াতের চোখের কোণে জমে থাকা এক ফোঁটা তপ্ত জল নিজের আঙ্গুলের ডগা দিয়ে মুছে দিতে দিতে সে ক্লান্ত স্বরে বলল, তোমার চোখের ওই পানি আমার চিরন্তন দুর্বলতা। আয়াত, ঘৃণা করো আমায়, প্রাণ ভরে ঘৃণা করো, তবে আপাতত আমার সাথেই থেকো। আরভান আয়াতকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসালো। নিজে ড্রাইভিং সিটে বসে আয়াতের সিট বেল্টটা বাঁধতে গিয়ে আরভানের হাতটা হঠাৎ থমকে গেল। তার চোখ হঠাৎ আটকে গেল আয়াতের ঠোঁটের নিচে থাকা সেই ছোট্ট তিলটার দিকে। আরভান কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল, এক নিষিদ্ধ আকর্ষণে অবচেতন মনেই একটা আঙ্গুল সেই তিলটার ওপরে ছুঁয়ে দিল। পরেক্ষণেই সে যেন হুঁশ ফিরল। সে চোখ খিচে বন্ধ করে নিজেকে শাসালো, ড্যাম ইট, এসব কি করছি আমি। সে স্টিয়ারিং এ জোরে একটা থাপ্পড় মারল। প্রচন্ড মানসিক চাপে তার শ্বাসকষ্ট শুরু হলো, কথা বলতে কিছুটা ব্যাঘাত ঘটছিল। সে সামনে থেকে একটা বোতল পানির আর বিশেষ এক ধরনের ট্যাবলেট বের করে খেয়ে ফেলল। সিটে মাথা এলিয়ে ঘাড় বাঁকিয়ে সে আয়াতের অবচেতনের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি মোটেও এসব করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে আয়াত। আমি এখানে তোমাকে কোনো নোংরা অপবাদ দিতে আসিনি, বরং তোমাকে মুক্ত করতে এসেছিলাম। কিন্তু এসেই বউ বেশে তোমাকে অন্য কারোর পাশে বসে থাকতে দেখে আমি নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উন্মাদের মতো কথা বলেছি। তোমার ওই ছোট্ট মুখটা এক পলক দেখার জন্য দিনের পর দিন আমি তিলে তিলে দগ্ধ হয়েছি। তারপরও তোমার ভালো চেয়ে তোমার আশেপাশে আসিনি। তুমি যখন জানতে পারবে আমি কেন তোমাকে ছাড়তে চেয়েছিলাম, তখন তুমি আমার বিষাক্ত জীবন সম্পর্কে সবটুকু জানবে। তখন তুমি আমায় অপরাধী বানাতে পারবে না, কারণ দোষী আসলে তুমি নিজেই। তুমি এসেই আমার এই জ্বলন্ত বুকে হাত রেখে আমার সুন্দর রূপের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত অতীতকে মায়া দিয়ে জাগিয়ে তুলেছ। আমার বুকের আগুন তুমি এক নিমিষেই থামিয়ে দিয়েছ। এর জন্য শুধু তুমি দায়ী আয়াত। তুমি আবারও আমার অবসেশন হতে শুরু করেছ, ভয়ঙ্কর রকমের। আরভান কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে সামলালো, তারপর আবারও বলতে শুরু করলো, সত্যি বলছি, শেষবারের মতো তোমাকে শুধু এক পলক দেখতে চিরতরে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু এলিনা চৌধুরীর পর পর তুমি প্রথম যে আমার বুকের স্পন্দন অনুভব করেছ, আমার অসুস্থতায় সেবা করেছ। আমার জীবনে প্রথমবার কারোর চোখে নিজের জন্য মায়া আর দয়া দেখেছি। তোমাকে একটা সুন্দর জীবন দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য যখন তোমাকে আমি নামক এই জীবন্ত নরকের সাথে বেঁধে দিয়েছে, তবে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত তুমি আমার সাথেই থাকতে বাধ্য। আরভান কিছুক্ষণ চোখটা বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্টের দিকে ঝড়ের গতিতে ছুটল। তার মনের ভেতর এক হাজারো ঝড়, কিন্তু বাইরে সে বরফের মতো শীতল। অন্যদিকে চৌধুরী বাড়িতে তখন রণক্ষেত্র। জেসিকা সারা বাড়ি মাথায় তুলেছে। অতিরিক্ত স্লিপিং পিল খাওয়ার কারণে সকালে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাগুলো তার আয়ত্তের বাইরে ছিল। জ্ঞান ফেরার পর যখন সে শুনল আরভান তাকে না জানিয়ে চলে গেছে, তাও আবার ওই গ্রাম্য মেয়েটাকে সাথে নিয়ে, তখন জেসিকা এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। নাজমা বেগম জেসিকার পাশে এসে বসলেন। মুখে মায়া দেখালেও তার চোখে ছিল ধূর্ত শিকারীর চাহনি। তিনি ফিসফিস করে বললেন, আহা সোনা, কেঁদো না। পুরুষ মানুষ তো একটু আধটু পথ হারাই। ওর দাদাজান জোর করে ওই মেয়েকে ওর কাঁধে ঝুলিয়ে দিয়েছেন, রূপ দেখিয়ে হলেও। ওই মেয়ের ওপর আরভানের মন বেশি দিন টিকবে না, দুদিন পরে ঠিকই ছুঁড়ে ফেলে দেবে।
কোথায় তোমার এই ঝলমলে রূপ আর আধুনিকতা, আর কোথায় ওই আপদ? ও তো স্রেফ দাদাজানের জেদ। জেসিকা রাগে গজগজ করে ফিসফিসিয়ে বলল, নো, আই উইল নট লেট দিস হ্যাপেন। ওই মেয়েটা একটা গোল্ড ডিগার, বাট আরভান ডিড এ বিগ মিস্টেক। হি ইজ নট মাই লাভ, হি ইজ নট মাই লাভ, হি ইজ মাই ফিকশন। আরভান, তুমি এটা ঠিক করলে না। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। সে দ্রুত তার বাবা মিস্টার স্মিথকে ফোন করলো। ওপাশ থেকে মিস্টার স্মিথ ফোনটা ধরতেই জেসিকা কান্নায় ভেঙে পড়ল। ড্যাড, আরভান আমার সাথে চিট করেছে। শুধু আমাকে নয়, ও তোমাদেরও ধোঁকা দিয়েছে। ও আমাকে এখানে একা ফেলে ওই মেয়েটাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। ও আমাকে অপমান করেছে ড্যাড। ও আমাকে এখানে আসার জন্য একটা গুটি হিসাবে ব্যবহার করেছে। ও আমার সাথে এমন অভিনয় করেছে যে আমি কিছুই বুঝতে পারিনি। যে ছেলে মেলবর্নে আমাকে তার 30 সীমানায়ও ঘেঁষতে দিত না, সে এখানে এসে আমার হাত ধরে ঘুরেছে। আমি ভেবেছিলাম গ্রাম্য বউকে দেখে হয়তো তার মন গলেছে, কিন্তু হি ইউজড মি। ওই দিন পার্টিতে একটা হাগের জন্য ওর ওর আমাকে সবার সামনে চড় মেরে অপমান করেছিল। আজ সে আমাকে এক অপরিচিত দেশে সবার সামনে লজ্জিত করে চলে গেল। আমি ওকে ছাড়বো না। প্রয়োজনে ওকে শেষ করে ফেলবো। এমনকি আরশাদ আঙ্কেলকেও ধোকা দিয়েছে ও। ও আয়াতকে ডিভোর্স দেয়নি ড্যাড। মিস্টার স্মিথ রাগে ফোনটা কেটে দিলেন। তার সামনের সোফায় গম্ভীর মুখে বসে আছেন আরভানের বাবা আরশাদ চৌধুরী। মিস্টার স্মিথ ক্রু হাসিতে বললেন, এখন কি বলবে আরশাদ? তুমি বলেছিলে এবার নাকি তোমার ছেলে তোমার কথা রাখবে। সে তো এবারও তোমার অবাধ্য হলো। সে আমার মেয়েকে একা ফেলে ওই মেয়েটাকে নিয়ে ফিরছে। তোমার ছেলে আমার মেয়ের সাথে যা করেছে, তাতে কিন্তু ওর জীবনের ওপর আমি চরম প্রেসার ক্রিয়েট করতে পারি। আমার ক্ষমতার কথা তুমি নিশ্চয়ই জানো। এর ফলে আমাদের কয়েক মিলিয়ন ডলারের বিজনেসের ডিলটাও ক্যান্সেল হতে পারে। আরশাদ চৌধুরী শক্ত হয়ে বসে রইলেন। তিনি দাঁতে দাঁত চেপে বলেন, আমি এটা হতে দেব না স্মিথ। ওই মেয়েকে ডিভোর্স ওকে দিতেই হবে। আপনি চিন্তা করবেন না। আমার ছেলের বউ একমাত্র জেসিকাই হবে। আমাদের বিজনেস পার্টনারশিপ টিকিয়ে রাখতে হলে এই সম্পর্কটা মজবুত করা আমার প্রয়োজন। আমি আরভানের সাথে কথা বলছি, ওকে আমি বাধ্য করব। স্মিথ কুটিল হাসিতে বলেন, একটা শরীরে একই বিষ বারবার প্রয়োগ করলে তা সহনীয় হয়ে যায়। তাই বিষের ডোজ বাড়াও আরশাদ। একই ব্ল্যাকমেল আর কত করবে? এবার গুটি পাল্টাও। চৌধুরী বাড়িতে শাহরিয়ার তখন নিজের ঘর লণ্ডভণ্ড করছে। সে উন্মাদ হয়ে চিৎকার করছে। তার বাবা আনোয়ার চৌধুরী তাকে আগলে রাখার চেষ্টা করছেন। তাদের সামনে একজন মধ্যবয়স্ক পাসপোর্ট অফিসের কর্মচারী ভয়ে বসে কাঁপছে। শাহরিয়ার চিৎকার করে বলল, তুমি জানো ওর জন্য আজ আমি আরভানের কাছে কতটা ছোট হয়েছি? যে আয়াতকে আমি ছোটবেলা থেকে আগলে রেখেছি, নিজের জানের চেয়েও বেশি ভালোবেসেছি, সব করলাম আমি, আর শেষমেশ লাভের গুড় খেয়ে গেল ওই আরভান। এটা হতে পারে না বাবা। লোকটি কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না শাহরিয়ার সাহেব। কিছুদিন আগে আফজাল চৌধুরী সাহেব নিজে এসে আয়াতের পাসপোর্ট ভিসা সব রেডি করার নির্দেশ দিয়েছিলেন। আমি শুধু দায়িত্ব পালন করেছি। আনোয়ার চৌধুরী ছেলেকে শান্ত করতে চাইলেন। শান্ত হ শাহরিয়ার, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু শাহরিয়ারের চোখ দিয়ে তখনও উন্মাদনার আগুন বেরোচ্ছে। কিছুই শেষ হয়নি বাবা। আমার রানীকে আমার সামনে থেকে কেউ নিয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখব? অসম্ভব। আমি ওকে ফিরিয়ে আনবই। তুমি আমার অস্ট্রেলিয়ায় যাওয়ার সব ব্যবস্থা করো। কেউ না থাকলেও বড় চাচা যান ঠিকই আমার পাশে থাকবেন। তিনি নিজের হাতে আয়াতকে আমার কাছে তুলে দেবেন। আমার রানী শুধু আমার। এর ভাগ আমি কাউকে দেব না। সে ওর স্বামী হলেও না। যে কোনো মূল্যে আমি ওকে ফেরত আনবই। আয়াতের আচ্ছন্ন ঘুমটা যখন ভাঙল, তখন মাথার ভেতরটা প্রচন্ড ঝিমঝিম করছিল।
ক্লোরোফর্মের প্রভাবে দীর্ঘ সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকার পর সে যখন পিটপিট করে চোখ মেলল, তখন চারপাশের দৃশ্য দেখে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। এই ঘরটা তো তার চেনা নড়বড়ে চৌধুরীর বাড়ি, সেই সেকালের ঘর নয়। তবে কি সে কোনো দুঃস্বপ্ন দেখেছে? সে এখন কোথায়, কার ঘরে শুয়ে আছে? রুমটা অত্যন্ত আলিশান এবং আধুনিক। শুয়ে আছে মেঘের মতো নরম এক বিশাল বিছানায়। সিলিং থেকে ঝুলছে কারুকার্যময় ঝাড় লণ্ঠন, যার আলোয় ঘর আভিজাত্যের ঠিকরে পড়ছে। মেঝের উপরে বিছানো দামি পার্সিয়ান কার্পেট ঘরটিকে এক অদ্ভুত রাজকীয় রূপ দিয়েছে। ভয়ে আয়াতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মস্তিষ্কের কোষে চাপ দিতেই তার মনে পড়ল সেই নির্জন রাস্তার কথা, আরভানের সেই নিষ্ঠুর শীতল চোখ জোড়া, আর নাকে চেপে ধরা সেই উগ্র গন্ধওয়ালা স্প্রে। আতঙ্কে আয়াতের বুকটা ধকধক করতে শুরু করলো। এই লোক তাকে কোথায় নিয়ে এসেছে? সে আরভানকে যতটা খারাপ ভেবেছিল, এই লোক তার চেয়েও শত গুণে বেশি ভয়ঙ্কর। পরেক্ষণেই এক বীভৎস আশঙ্কায় শিউরে উঠল সে। তার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো? সে কি তাকে কোনো পাচারকারী দলের হাতে তুলে দিল? ছোটবেলায় শুনেছিল বাঙালি মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হয়। তাকেও কি তবে বিক্রি করে দেওয়া হলো? আয়াত তড়িঘড়ি করে নিজের পোশাক পরীক্ষা করলো। না, সব ঠিক আছে। সে টলতে টলতে বিছানা থেকে নামলো। শরীরটা বড্ড দুর্বল লাগছে, যেন প্রতিটা অঙ্গ অবশ হয়ে আসতে চাইছে। ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে সে করিডোরে আসলো। বাড়িটা ডুপ্লেক্স, কিন্তু অত্যন্ত আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি। চারধারে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যা ঘরের আভিজাত্যকে আরো রহস্যময় করে তুলেছে। আয়া ধীর পায়ে সামনে এগোতে থাকলো। করিডোরে এসে সে লক্ষ্য করলো দোতলার এই বিশাল জায়গায় মাত্র দুটো রুম, একদম দুই প্রান্তে, মাঝখানে একটা চওড়া সিঁড়ি। সে দ্রুত বুকে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমের দৃশ্য দেখে আয়াতের চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সামনে বিশাল এক এলইডি স্ক্রিন জুড়ে চলছে তীব্র গতির কোনো এক ফাইটিং গেম। ঠিক তার সামনে আরামদায়ক সোফায় আয়েশ করে বসে আছে আরভান। শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের কৃত্রিম বাতাসে তার সিল্কি চুলগুলো কপালের ওপর এলোমেলো হয়ে নাচছে। পরনে সাধারণ সাদা টি শার্ট, যার নিচ দিয়ে তার সুগঠিত পেশিবহুল বুক আর বাহুর গঠন স্পষ্টভাবে ফুটে উঠেছে। কোয়ার্টার প্যান্টে আবৃত দীর্ঘ লোমশ পা দুটো যায় নির্লিপ্ত ভঙ্গিতে সামনের টেবিলের ওপর তুলে রেখেছে। স্ক্রিন থেকে ছড়িয়ে পড়া নীলচে আলো তার তীক্ষ্ণ মুখাবয়বে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। কানে হেডফোন, হাতে শক্ত করে ধরা রিমোট কন্ট্রোল, পুরো মনোযোগটাই গেমের ভেতরে ডুবে আছে তার। আরভানের ঠিক পাশেই বসে আছে আরেকজন যুবক, যে পুরোপুরি ফর্মাল পোশাকে সজ্জিত। তার গড়ন আর মুখাবয়বে খাঁটি বাঙালির ছাপ স্পষ্ট। গেমের উত্তেজনায় সে ডুবে থাকলেও হঠাৎ আগন্তুক যুবকটির চোখ ওপরে সিঁড়ির দিকে পড়ল। আয়াতকে দেখা মাত্রই সে সম্মোহিত হয়ে সেই দিকেই তাকিয়ে রইল। খেয়াল পাল্টা রেসপন্স না করে খেলাই সরি খেলায় পাল্টা রেসপন্স না করে পেয়ে খেলায় পাল্টা রেসপন্স না পেয়ে আরভান বিরক্ত হয়ে পাশে বসা ফারহানের দিকে তাকালো। ফারহান তখন হাঁ করে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা শুভ্র বসনা আয়াতের দিকে তাকিয়ে আছে। আরভান ফারহানের দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকালো। আয়াতকে দেখা মাত্রই আরভানের চোখের মনি এক মুহূর্তের জন্য প্রসারিত হলো। পরেক্ষণেই তা এক গভীর আক্রোশে কুঁচকে গেল। ফারহান বিস্ময় সামলাতে না পেরে আরভানের হাত ধরে নাড়া দিয়ে বলল, এভি, তোর বাড়িতে একটা মেয়ে? আমি কি সত্যি দেখছি, নাকি চোখের ভুল? এটা কে? আর আগে তো কখনো দেখিনি। তোর বোন? কিন্তু এলিনা আন্টির তো তুই একটাই সন্তান। তাহলে তোর বাবা কি গোপনে বাংলাদেশে বিয়ে টিয়ে করেছে নাকি? তুই তো জানাসই নি বড়।
আরভান রক্তচক্ষু নিয়ে তাকাতেই ফারহান তখনই চুপসে গেল, কিন্তু বিস্ময় সামলাতে না পেরে সে এক লাফে উঠে আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। হে কৃষ্ণ নয়নী, তোমাকে তো আগে কখনো দেখিনি। এমন ভয়ঙ্কর সুন্দর দুটো কাজল কাজলা রাঙা চোখ নিয়ে তুমি কোন স্বপ্নলোক থেকে এলে হে রমণী? ফারহানের এমন কাব্যিক ঢং দেখে আয়াত মুহূর্তে বাক্যহারা হয়ে গেল। সে শুধু অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, বাংলাদেশ। ফারহান বিস্ময় কাটিয়ে মৃদু হেসে বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম। তোমার ওই টানা টানা মায়াবী চোখের চাহনি বলে দিচ্ছিল তুমি আমাদের দেশেরই মেয়ে। প্রবাসে নিজের দেশের কাউকে দেখার আনন্দটাই আলাদা। আরভানের এই রোবট ডেরাই তোমার মতো জ্যান্ত মানুষকে দেখে তো আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। ফারহান গদগদ হয়ে হাত বাড়িয়ে দিল। হাই, আমি ফারহান, এই খিটখিটে মেজাজের মিস্টার আরভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওরফে একমাত্র দুর্ভাগা বেস্ট ফ্রেন্ড। আয়াত হতভম্ব হয়ে ফারহানের হাতের দিকে তাকিয়ে রইল, আর দূর থেকে আরভানের শীতল দৃষ্টি তাদের ওপরে স্থির হয়ে রইল। আয়াত হতভম্ব হয়ে ফারহানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল ঠিকই, কিন্তু হাত মেলানোর সুযোগ আর পেল না। তার আগেই আরভান বিদ্যুৎ গতিতে এসে ফারহানের হাতটা খপ করে ধরে ফেলল। আরভান এত জোরে ফারহানের হাতটা চেপে ধরল যে বেচারা যন্ত্রণায় কোকিয়ে উঠল। মনে হচ্ছে হাতের হাড়গুলো বুঝি এখনই গুঁড়ো হয়ে যাবে। ফারহান আরভানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, কিন্তু আরভান তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না। আয়াত তাদের এই পুরুষালী শক্তির প্রদর্শনীতে বেশি নজর দিল না। তার মাথায় তখন অন্য চিন্তা। সে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, আমি এখন কোথায়? আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? আরভান ফারহানের হাতটা তাচ্ছিল্যের সাথে ঝেড়ে ফেলে দিয়ে নির্লিপ্তভাবে আবারও গেমের দিকে ফিরল। অত্যন্ত নির্বিকার গলায় জবাব দিল, অস্ট্রেলিয়া, মেলবোর্ন সিটিতে। আয়াতের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে রণমূর্তি ধারণ করে চিৎকার করে উঠল, কি? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনার সাহস হয় কিভাবে একটা মেয়েকে অনুমতি ছাড়া তাকে এইভাবে অন্য দেশে তুলে নিয়ে আসার? আমি আপনার নামে ইন্টারপোল অপহরণের মামলা করব। আপনাকে আমি জেলে পাঠাবো। আয়াতের তীব্র চিৎকারে ফারহান একদম কুঁকড়ে গেল। এভাবে আরভানের সাথে উচ্চস্বরে কথা বলার সাহস স্বয়ং আরশাদ চৌধুরীরও নেই, অথচ এই মেয়েটি একেবারে হুংকার দিচ্ছে। ফারহান মনে মনে ভাবল, মেয়ের কপালে আজ নির্ঘাত দুঃখ আছে। আরভান রেগে গিয়ে না আবার চড় থাপ্পড় মেরে বসে। ঠিক সেই সময় ফারহানের ফোনে একটা কল আসায় সে নিজের হাত ডলতে ডলতে একটু আড়ালে চলে গেল কথা বলতে। আরভান স্ক্রিন থেকে চোখ না সরিয়েই শান্ত স্বরে বলল, তোমার কি মনে হয় আমাকে আটকে রাখার মতো কোনো জেল এই দেশে আছে? আয়াত বিমূঢ় হলো। সে একজন আইনের ছাত্রী, সে জানে বিচার ব্যবস্থা সব দেশেই আছে, কিন্তু আরভানের আত্মবিশ্বাস দেখে সে কিছুটা বিভ্রান্ত। বিদেশের জেলখানা কেমন হয় বা আদৌ সেখানে আইনের শাসন কতটা কড়া তা তার জানা নেই। সে খবরের কাগজের মাঝে মাঝে পড়েছে বিদেশের স্কুলগুলোতে বাচ্চারা পিস্তল হাতে সহপাঠীদেরকে গুলি করে। আইন কি তবে সেখানে এতটাই শিথিল? আয়াত ভাবলো, বাংলাদেশেও তো রাঘব বোয়াল অপরাধীদেরকে কোনো শাস্তি হয় না, তারা টাকা আর ক্ষমতার জোরে আইনের হাত থেকে ফসকে যায়। তবে কি এই উন্নত দেশেও আরভানের মতো বিত্তবানদের জন্য আইন অন্ধ? আয়াত অনেক চিন্তা করে উত্তর না পেয়েও বোকার মতো প্রশ্ন করে ফেলল, এদেশে কি সত্যি কোনো জেল নেই? আপনি কি যা খুশি তাই করতে পারেন? আয়াতের এমন অসংলগ্ন প্রশ্ন শুনে আরভান নিজেও কিছুটা থমকে গেল। সে এই মেয়েকে নিজের ক্ষমতা আর প্রতিপত্তি বোঝাতে চেয়েছিল, আর এই মেয়ে আক্ষরিক অর্থেই জেলখানার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি দেখা দিল। আয়াত নিজের প্রশ্নের বোকামি বুঝতে পেরে অপ্রস্তুত হলো। মুখ ফসকে উল্টোপাল্টা কি সব বের হয়ে যাচ্ছে। কথা সামলাতে এসে তড়িঘড়ি করে বলল, আপনাকে যদি সাধারণ জেলে না নেই, তবে ফ্রান্সের ডেভিলস আইল্যান্ডের মতো কোনো না কোনো দ্বীপে
তো ঠিকই বন্দি করে রাখবে, কারণ আপনার মতো অপরাধীরা লোকালয়ে থাকার যোগ্যই না। আরভান গেমের রিমোটটা পাশে রেখে সোজা হয়ে বসলো। পূর্ণ দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ওকে, নো প্রবলেম। আমাকে যদি তোমার কোনো দ্বীপে পাঠায়, তেমন কোনো দ্বীপে পাঠায়, তবে তুমিও আমার সাথে যাবে। সেখানে গিয়ে আমরা দুজনে মিলে নিরিবিলি সংসার করব। আয়াত থতমত খেয়ে গেল। বলল, আমি কেন আপনার সাথে যাব? আর আপনার মতো একজন পাষণ্ডের সাথে আমার কিসের সংসার? আরভান এবার দাঁড়িয়ে আয়াতের দিকে ২ পা এগিয়ে এলো। আরভান এবার দাঁড়িয়ে আয়াতের দিকে ২ পা এগিয়ে এলো। কেন যাবে না? তুমি না আমার অর্ধাঙ্গিনী? আমি যদি ওই দ্বীপের জেলে যাই, তবে আমার অর্ধেক অংশ কার জন্য এখানে ফেলে যাব? সাথে করেই নিয়ে যাব। বাকি জীবনটা ওই নির্জন দ্বীপেই কাটিয়ে দেব। আয়াত ক্ষেপে পাল্টা উত্তর দিতে মুখ খুলতেই হাউসকিপার ডেইজি ড্রয়িং রুমে প্রবেশ করলো। মধ্যবয়সী ডেইজির পরনে ট্রাউজার আর একটা সাদা টি-শার্ট। বয়স যেন তার ব্যক্তিত্বের কাছে হার মেনেছে। সে আয়াতকে দেখে মিষ্টি হেসে বলল, হ্যালো ম্যাম, ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? ফারহান ফোনে কথা বলা শেষ করে এসে দাঁড়ালো। আরভান ঝট করে ডেইজির দিকে ফিরে চোখ ছোট ছোট করে বলল, ডেইজি, শি ইজ নট ইয়োর ম্যাম, হার নেম ইজ আয়াত। আজ থেকে ও তোমার অ্যাসিস্ট্যান্ট। আর ওকে নিয়ে যাও এবং বাড়ির কাজগুলো বুঝিয়ে দাও। আয়াতের আত্মসম্মানে এবারে সজোরে আঘাত লাগলো। সে তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আপনার বাড়ির কাজ করব মানে? আপনি কি আমাকে দাদাজানের বাড়ি থেকে তুলে এনেছেন আপনার বাড়ির দাসী বানানোর জন্য? আমি কোনো কাজের মেয়ে নই যে আপনার এই বিলাসবহুল খাঁচা পরিষ্কার করব। আমি আপনার এখানে এক মুহূর্তও থাকবো না। আমি এখনই চলে যাচ্ছি। আয়াত ঝড়ের বেগে প্রধান দরজার কাছে ছুটে গিয়ে হ্যান্ডেল ধরে প্রবল টানাটানি করেও খুলতে পারল না। সে উন্মাদের মতো ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে, দরজা খুলছে না কেন? দরজা খুলুন বলছি। পাস পাসওয়ার্ড লকের ওপরে আয়াতের এলোমেলো চাপাচাপি দেখে ফারহান আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আরে আরে, করছোটা কি? ৩ বার ভুল পাসওয়ার্ড দিলেই স্মার্ট ডোর সিকিউরিটি লকে চলে যাবে। তখন আর সঙ্গে সঙ্গে খুলবে না, অ্যালার্ম বাজবে, সিস্টেম হ্যাক হবে। বাইরে থেকে ম্যানুয়াল রিসেট না করা পর্যন্ত আমরা এখানেই আটকে থাকবো। আয়াত নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন সে অসহায় চোখে আরভানের দিকে তাকালো। আরভান তখন তার ব্যর্থতা উপভোগ করছে। সে গেমের রিমোটটা পাশে রেখে আয়েশি ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিল, এক হাত মাথার নিচে ভাঁজ করে। আয়াতের দিকে তাকিয়ে বিদ্রূপের সুরে বলল, ১২ বছর ধরে স্বামী সেবার নামে শুধু প্রহরী গুনছে আয়াত, কোনো কাজ তো করনি। আর আমার উপার্জিত টাকায় বিনা পরিশ্রমে আয়েশ করা যাবে না। নিজের খরচ নিজেকেই চালাতে হবে। তাই আপাতত বাড়ির কাজ দিয়ে শুরু করো। এরপর যোগ্যতা অনুযায়ী অফিসিয়াল কাজও আসতে পারে। পড়াশোনার খরচ থেকে শুরু করে নিজের হাত খরচ সবই তোমাকে কষ্ট করে উপার্জন করে নিতে হবে। আয়াত অপমানে লাল হয়ে গেল। আপনার এক পয়সাও আমার চাই না। আমি আপনার বাড়িতে বন্দি হয়ে থাকতে আসিনি। আমাকে আমার দেশে পাঠিয়ে দিন। আমি সেখানে পড়াশোনা করে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। আপনার এই দয়ার দান বা কাজের অফার কোনোটাই আমার প্রয়োজন নেই। আরভান শান্ত গলায় বলল, তুমি একটু বেশি কথা বলো আয়াত। তবে অবাধ্যদের মুখ কিভাবে বন্ধ করতে হয়, আই নো দ্যাট ভেরি ওয়েল। আরভানের এমন সূক্ষ্ম হুমকিতে যেন আয়াতের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তবে সে সেটা বুঝতে না দিয়ে নিজের জেদ বজায় রাখার চেষ্টা করলো। শক্ত গলায় বলল, কি করবেন আপনি? দেখি, পারলে করুন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আরভানের হাত বাড়িয়ে টেবিলের ওপরে রাখা সেই ক্লোরোফর্ম স্প্রেটা হাতে নিতেই আয়াতের মুখ শুকিয়ে গেল। এই পাগলাটে লোকের কোনো বিশ্বাস নেই। আবার যদি নাকে স্প্রে করে ঘুম পাড়িয়ে দেয়, ওরে বাবা, এমনিতেই খিদেই তার পেটটা চোচো করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ২ পা পিছিয়ে
হাউসকিপার ডেইজির পিছু পিছু রান্নাঘরের দিকে ছুটল। শুধু ছুটলই না, ডেইজির পাশে গিয়ে আবারও নিচু স্বরে প্রশ্ন করলো, ডেইজি, এই দেশে কি সত্যি ডেভিলস আইল্যান্ডের মতো কোনো দ্বীপ আছে? যদি থাকে তবে আমায় একটু সাহায্য করো। আমি ওই পিশাচটাকে চিরতরে ওখানে পাঠানোর ব্যবস্থা করতে চাই। আরভানের ঠোঁটের কোণে একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। ফারহান হা করে পুরো দৃশ্যটা দেখছিল। এমন দৃশ্য তার জন্য একদমই নতুন। এই প্রথম সে দেখলো কোনো মেয়ের সাথে আরভানের এমন পাল্লা দিয়ে তর্ক করছে, অথচ তাকে চড়-থাপ্পড় মেরে বের করে দিচ্ছে না। ফারহান নিজের ব্যথা পাওয়ার হাতটা ডলতে ডলতে বলল, ব্রো, এই মেয়ে আসলে কে? তুই তো কোনো মেয়েকে তোর এমন এবং তোর বাড়ির তীর সীমানায়ও আসতে দিস না, আর একে দেখছি সোজা তোর বেডরুম থেকে নেমে আসছে। ঘটনা কি? আরভান কোনো জবাব দিল না। ফারহান জানে এই ছেলে নিজে থেকে মুখ না খুললে তাকে পারমাণবিক বোমা মেরেও কথা বলানো যাবে না। আরভান প্রসঙ্গ পাল্টে নির্লিপ্ত গলায় প্রশ্ন করলো, আজকের মিটিং কয়টায়? ফারহান উত্তর দিল, 9টায়। এভি, তোর বাবা আরশাদ চৌধুরী তোর সাথে দেখা করতে চান। খবর পাঠিয়েছেন, খুব জরুরি কোনো আলাপ আছে। আরভান খুব ভালো করেই জানে সেই জরুরি আলাপের বিষয়বস্তু কি। সপাট জবাব দিল, ক্যান্সেল করে দে, আমার সময় হবে না বলে দিস। ফারহান এবার আর চুপ থাকতে পারল না। সে আরভানের দিকে এক পা এগিয়ে এসে কিছুটা ব্যথিত গলায় বলল, মাঝে মাঝে ভাবি, রক্তের সম্পর্ক কি সত্যি এতটাই ফিকে হতে পারে? তোকে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না কোনো বাবা নিজের স্বার্থের জন্য সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তকে এইভাবে বিষিয়ে দিতে পারে। পৃথিবীতে তুই বোধহয় সেই বিরল সন্তান যে নিজের শেকড়কে ঘৃণা করে টিকে থাকার শক্তি পায়। আর যেখানে মানুষ বাবা মায়ের ছায়া খুঁজে বেড়ায়, সেখানে তুই তাদের উপস্থিতিটাকেই বিষ মনে করিস। আরোহণ কোনো উত্তর দিল না। সে জানালার বাইরে দিগন্তের বিষণ্ণ আলোর দিকে তাকিয়ে রইল। তার চোখ জোড়া যেন এক অতলান্ত শূন্যতা বহন করছে। খানিক বাদে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, শেকড় যদি বিষাক্ত হয় ফারহান, তবে সেই গাছ বেশি দিন বাঁচে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এলিনা চৌধুরীকে কাল একবার এখানে নিয়ে আসিস। নিজে নিয়ে আসবি, তবে খেয়াল রাখবি আমি আসতে বলেছি সেটা যেন সে ভুলেও জানতে না পারে। ফারহান বিষণ্ণ গলায় বলল, তোদের সম্পর্কের সমীকরণগুলো আমি সত্যি বুঝি না আরভান। আমি নিজের অভাবী পরিবারের কাছে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত গুনছি, শুধু তোর কথা ভেবে আর এই টাকার প্রয়োজনে। বিদেশে পড়ে আছি, আর তোরা একই পরিবারের হয়েও যোজন যোজন দূরে থাকিস। আরভান একটা বিষাক্ত হাসি হাসলো। জানালার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে ধীর স্থির ভাবে বলল, সংসার বা পরিবার বলে আমাদের এখানে কিছুই অবশিষ্ট নেই ফারহান। পরিবার বলতে তুই যা বুঝিস তা এই বাড়ির চৌকাঠ মারানোর অনেক আগেই শেষ হয়ে গেছে। এখানে সম্পর্ক মানে স্রেফ লেনদেন, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে সম্পত্তি গ্রাস করার জন্য নেশায় মত্ত, আর সেই স্ত্রী নিজের হারানো সম্পদ পুনরুদ্ধারের আশায় পরম শ্রদ্ধেয় স্ত্রী সেজে দিনের পর দিন অভিনয়ের জাল বুনে যাচ্ছে। সেখানে সন্তান বলে কোনো শব্দ নেই। তাদের এই স্বার্থের লড়াইয়ে আমার অস্তিত্ব বা সময় কেবল একটা বিনিয়োগ মাত্র। আর এই বিনিয়োগের মেয়াদ ফুরিয়ে আসছে, সেটা ওরা বুঝতে পারছে না। কথাটা বলেই আরভান অত্যন্ত ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার প্রতিটা পদক্ষেপ যেন এক ক্লান্তির ভার বহন করছে। ফারহান অপলক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে জানে আরভানের শরীরের ভেতরে এক অদৃশ্য ঘাতক ধীরে ধীরে জাল বুনছে, যা যে কোনো মুহূর্তে সব শেষ করে দিতে পারে। অথচ এই মানুষটা বাঁচতে চাওয়ার বদলে মৃত্যুর প্রহর গুনতেই যেন বেশি আগ্রহী। ফারহান বিড়বিড় করল, যদি এই পাথরটাকে জীবনে একবার সত্যিকারের এক পশলা ভালোবাসার বৃষ্টি নামতো, তবে হয়তো তার ভেতরের এই বিষাদ দহনটুকু অন্তত শান্ত হতো। এই ক্ষতবিক্ষত ছেলেটা যদি জীবনে কোনো দিন নিখাদ এক বিন্দু ভালোবাসা পেত,
তবে হয়তো এই অকাল মৃত্যুর মিছিলে ও সামিল হতে চাইতো না। হয়তো সেই ভালোবাসার মায়ায় ও আরো একবার নতুন করে বেঁচে থাকার জন্য লড়াই করত। কেউ কি আসবে না যে আরফানের এই ভগ্ন হৃদয়ে নতুন করে বাঁচার তৃষ্ণা জাগিয়ে দেবে?